এর আগে আমরা ক্লাস করছি একদিন, সেখানে আমরা একটা বেসিক ধারণা নিয়েছিলাম যে কিভাবে পাইথন ইনস্টল করতে হয় এবং কিভাবে পাইথনের কোড এক্সিকিউট করতে হয়। এতটুকু আশা রাখি যে সবার কাছে জানা আছে এবং সবাই জানে এতটুকু। নেক্সট আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আজকের ক্লাসে যে টপিকগুলো হবে সেটা হচ্ছে, সর্বপ্রথম আমরা রিক্যাপ করব আগে যেটা শিখছিলাম, এবং তারপরে আমরা আসব কিছু বিল্ট ইন ফাংশনস আছে সেগুলো নিয়ে। তারপরে যাই হোক এভাবে আস্তে আস্তে আমরা করব। তো প্রথমে আসি রিক্যাপ করি একটু যে জিনিসগুলো পূর্বে আলোচনা হয়েছিল। ওকে, যে জিনিসগুলো পূর্বে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে, প্রথমে আমরা ইনস্টল করছি। ইনস্টল করার পরে যখন ইনস্টল কমপ্লিট হয়েছে তখন আমরা কি করছি, পাইথনে সর্বপ্রথম যে কোড একটা রান করতে হয় বা দেখার জন্য যে আসলে অরিজিনালি আমার পাইথনটা রান হয়েছে কিনা, হ্যাঁ, তার জন্য আমরা কি করছিলাম, একটা ফাংশন ইউজ করছিলাম, যে প্রিন্ট ফাংশন ইউজ করছিলাম, তাই না? জি হুম, প্রিন্ট ফাংশন ইউজ করছিলাম, যে কোনো কিছু আমি বলছিলাম কোনো কিছু দেখার জন্য, পাইথনে কোনো কিছু দেখার জন্য আমরা একটা ফাংশন ইউজ করি, তার নাম হচ্ছে প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা কোনো কিছু দেখতে পারি। যদি আমি বলি হ্যালো, হ্যাঁ, তাহলে সে হ্যালো প্রিন্ট করে আমাকে দেখাবে। এতটুকুই আমরা শিখছিলাম এর আগের ক্লাসে। তো এবারে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে নিউ ফাইল। আমার কথা কি স্পষ্ট আসতেছে আপনাদের কাছে? জি স্যার, আসতেছে। ওকে, তো সর্বপ্রথম আসবে ফাংশন। ফাংশন কি? ফাংশন হচ্ছে আপাতত তেমন কিছু বোঝার নাই, জাস্ট খালি তোমরা চেনার জন্য একটা জিনিস ইউজ করবে, সেটা হচ্ছে যেই নামের পরে প্রথম ব্র্যাকেট শুরু হবে এবং ক্লোজ হবে, হ্যাঁ, শুরু হবে এবং শেষ হবে, সেটাই হচ্ছে ফাংশন। ঠিক আছে, মনে থাকবে। ফাংশন চেনার উপায় হচ্ছে যে ফাংশনের পরে অবশ্যই প্রথম বন্ধনী থাকবে। যেমন হচ্ছে আমরা এর আগে ব্যবহার করছি প্রিন্ট ফাংশন। প্রিন্ট এটা কি? ফাংশন, যার কারণে এর পরে কি করা হয়েছে, প্রথম বন্ধনী ব্যবহার করা হয়েছে। এখন আসি ভেরিয়েবল। এর আগে মনে হয় বলছিলাম ভেরিয়েবল সম্পর্কে, কি এর আগের ক্লাসে কথা হয়েছিল? জি স্যার, এটি এক ধরনের মেমোরি যেখানে কিছু ডাটা স্টোর করে রাখা হয়। আচ্ছা, ভেরিয়েবল হচ্ছে এক ধরনের মেমোরি যেখানে কিছু ডাটা স্টোর করে রাখা হয়। রাখা হয়। তো আমি এখানে একটা জিনিস লিখতেছি, এক্স ইকুয়াল টু 10। এটাকে আমরা কি বলবো আসলে? ভেরিয়েবল হচ্ছে একটা রেফারেন্স পয়েন্টার। তো কি করে, যখন আমি এখানে একটা নাম দিয়েছি এক্স, হুম, যখন আমি এখানে একটা নাম দিয়েছি এক্স, তো তখনই সে কি করছে, সে একটা রেফারেন্স হয়ে গেছে এবং সে পয়েন্টার হিসেবে কাজ করতেছে। সে যখন আমি এটাকে প্রিন্ট করতে যাব, প্রিন্ট করতে যাব, কাকে প্রিন্ট করবো, যখন আমি এক্স কে প্রিন্ট করতে যাব, তো সে কি করতেছে, রেফার করতেছে। কাকে রেফার করতেছে? সে যে জায়গাটায় বসে আছে র্যামের, হ্যাঁ, র্যামের যে জায়গাটায় বসে আছে, এবং কাকে পয়েন্ট করতেছে, কাকে, এই যে ওর ভিতরে যে জিনিসটা রাখা আছে তাকে পয়েন্ট করতেছে। কথা হচ্ছে এতটুকু। তাহলে হচ্ছে এই উপরের লাইনটুকুকে আমরা বলতে পারি রেফারেন্স ভেরিয়েবল, হ্যাঁ, শর্টকাটে বলতে পারি রেফারেন্স ভেরিয়েবল। আচ্ছা, এরপরে আসি, কি করছিলাম, যে যখনই আমরা পাইথনে কোনো ভেরিয়েবল নেওয়া হয় তখন সে কি করে, র্যামের মধ্যে একটা জায়গা ক্রিয়েট করে নেয়। র্যামের মধ্যে যখন একটা জায়গা সে ক্রিয়েট করে নেয়, সেটা হয়ে যায় কি, পয়েন্টার। সেটা কি হয়, পয়েন্টার হয়, হ্যাঁ। আর যখন কি হবে, রেফারেন্স ভেরিয়েবল, আর
পয়েন্ট করতেছি। মনে হয় এইভাবে আমি শিখেছিলাম যে এখানে থাকবে হচ্ছে আপনার এক্স, আর এটা হচ্ছে যে মানটা এর ভিতরে থাকবে। আমরা লিখেছিলাম 10। এখান থেকে সে কি করতেছে, পয়েন্ট করতেছে। যখন আমরা প্রিন্ট করতেছি, কাকে প্রিন্ট করতেছি, এক্স কে যখন আমরা প্রিন্ট করতেছি, হ্যাঁ, এক্স কে যখন প্রিন্ট করতেছি, এক্স কার কাছে যাচ্ছে, এ সরাসরি রেফার করতেছে কাকে, এই যে রেফারেন্স পয়েন্টারকে রেফার করতেছে, মানে হচ্ছে এক্স। হুম, এখান থেকে যখন আমি প্রিন্ট করব তখন সে র্যামকে জিজ্ঞেস করতেছে যে এক্স কি, এক্স আবার কি করতেছে, র্যামের ভিতরে যে একটা জায়গা ক্রিয়েট করে আছে এবং যে আমরা জিনিসটা রাখছি তাকে পয়েন্ট করে দিচ্ছে যে না ঠিক আছে, আমি এক্স এর ভিতরে 10কে রাখছি। হ্যাঁ, এটা আবার কিভাবে বোঝা যাচ্ছে, যখন র্যামের মধ্যে কোনো কিছু স্টোর করে রাখতেছি, র্যাম অটোমেটিক্যালি একটা অ্যাড্রেস ক্রিয়েট করে রাখতেছে, এইরকম একটা অ্যাড্রেস ক্রিয়েট করে রাখতেছে, যার কারণে আমি বুঝতে পারতেছি না র্যামের মধ্যে একটা জিনিস আছে। র্যাম এই যে ইন্ডিকেট করে দিচ্ছি, এর মাধ্যমে র্যাম কি করতে পারে, বুঝতে পারে যে না আমার ভিতরে কিছু রাখা আছে, ঠিক আছে না। তাহলে এক্স হচ্ছে একটা ভেরিয়েবল, ভেরিয়েবলকে যখন আমরা দেখতে যাব যে আসলে এর ভিতরে কি আছে, অবশ্যই কি করতে হবে, প্রিন্ট ব্যবহার করতে হবে। প্রিন্টের ভিতরে যখন আমরা ভেরিয়েবলের নামটা দেব, দেওয়ার পরে যখন আমরা কোডটা রান করব তখন দেখতে পারবো এক্স এর ভিতরে কি আছে। ওকে, তো এই যে ভেরিয়েবল আমরা ক্রিয়েট করতেছি, ভেরিয়েবলের কিছু রুলস আছে, রুলস এবং রেগুলেশন আছে, যে ভেরিয়েবলের নাম দিতে গেলে একটা মিনিংফুল নাম দিতে হবে। হ্যাঁ, তো এই রুলস গুলো হচ্ছে এরকম যে একটা ভেরিয়েবলের নাম অবশ্যই লেটার বা অক্ষর দিয়ে শুরু হতে এবং হচ্ছে আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে। কিরকম বললো যে অবশ্যই অক্ষর দিয়ে শুরু হতে হবে ভেরিয়েবলের নাম, নাম্বার ওয়ান পয়েন্ট অক্ষর দিয়ে শুরু হতে হবে। যেমন ধরেন আমি নেম দিলাম, এটা একটা নাম, এটাও হতে পারে। আবার এমন হতে পারে আহ কি এজ, এটা একটা নাম হলো। আবার হতে পারে ডে। হুম, মিনিংফুল নিয়ম হতে হবে এবং লেটার দিয়ে শুরু হবে। আবার কি বলছে, আন্ডারস্কোর দিয়ে শুরু হবে। আন্ডারস্কোর আমরা ইউজ করতে পারি। যেমন সামনে আমি দিলাম আন্ডারস্কোর দিলাম, এভাবে যদি আমি একটা ভেরিয়েবলের নাম রাখি তাও কিন্তু সেটা হবে। কতটুকু বোঝা গেছে? একটা ভেরিয়েবলের নাম কখনোই সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। নেক্সট পয়েন্ট যেটা বলছি, একটা ভেরিয়েবলের নাম কখনোই সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। যদি আমি ধরেন এখানে নেমের ভিতরে ধরো এমন হতে পারে যে নাম্বার, আমি দুইটা নাম্বার নিচ্ছি, নাম্বার নাম্বার দুইটা নাম্বার নিচ্ছি, সামনে বসে দিচ্ছি ওয়ান, পরে বসে দিচ্ছি টু। এইভাবে যখন আমরা কোনো ভেরিয়েবলের নাম ক্রিয়েট করতে যাবো, আমরা এরর চলে আসবে আমাদের, অর্থাৎ এই নামটা মিনিংফুল হবে না, এটা আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে কয়টা নিয়ম দেখলাম, দুইটা নিয়ম দেখলাম ভেরিয়েবলের, একটা হচ্ছে লেটার বা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে, আর একটা হচ্ছে নাম্বার দিয়ে শুরু করা যাবে না ভেরিয়েবলের নাম লেখার সময়। আবার এখানে একটা 3 নম্বর পয়েন্ট যেটা বলছে, একটা ভেরিয়েবলের নামে শুধু লেটার অর্থাৎ এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত, নাম্বার 0 থেকে 9 পর্যন্ত এবং আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। একটা ভেরিয়েবলের নামে যেটা বলছে বিষয়টা এরকম, বড় হাতের এ থেকে জেড পর্যন্ত আমি রাখতে পারবো। তারপর হচ্ছে
ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত আমি ইউজ করতে পারবো। তারপরে কি বলছে, নাম্বার বলছে 0 থেকে 9 পর্যন্ত ইউজ করতে পারবো এবং আন্ডারস্কোর ইউজ করতে পারবো। এই জিনিসগুলো যদি আমি ভেরিয়েবলের নামে রাখি তাহলে সেটা মিনিংফুল হবে। ঠিক আছে? এখন চিন্তা করি এই জিনিসগুলোর মধ্যে থেকে কিভাবে নাম দিতে পারি। যেমন আমি বললাম নাম্বার 1, নাম্বার 2, হ্যাঁ? এই যে এখানে দুইটা আমরা রং লিখছি। এই দুটাকে যদি আমরা মডিফাই করি তো ভালোভাবে লিখতে যাই, অবশ্যই আমি এইভাবে লিখতে পারি যে নাম্বার আন্ডারস্কোর 1, বা এটাকে এটাকে অন্যভাবে লেখা যায় নাম্বার, হ্যাঁ, নাম্বার 2, তারপরে সামনে আমি লাগাই দিলাম আন্ডারস্কোর। এভাবেও লেখা যাবে। তবে আমার মনে হয় যে এভাবে যদি আমরা লিখি তাহলে সেটা অনেকটা সুন্দর দেখায় এবং আমার বুঝতে সুবিধা হয়। অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, ভেরিয়েবলে কোনো নাম লিখতে গেলে সেটা যেন তুমি বুঝতে পারো এরকম একটা নাম তোমাকে লিখতে হবে। তারপরের যে পয়েন্টটা বলছে, ভেরিয়েবল নেম কেস সেনসিটিভ, অর্থাৎ কেস সেনসিটিভ বিষয়। হ্যাঁ, কেস সেনসিটিভটা আমি একটু দেখাচ্ছি তোমাদের। কেস সেনসিটিভ বিষয়টা কিরকম, এতটুকু যে আমি বললাম, এই প্রথমের নাম্বার 1 হচ্ছে লেটার বা অক্ষর, লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। নাম্বার 2 হচ্ছে ভেরিয়েবল লেখার সময় নামের প্রথমে নাম্বার ব্যবহার করা যাবে না। নাম্বার 3 হচ্ছে 3 নাম্বার রুলস কি বলছে, 3 নাম্বার রুলস বলছে ভেরিয়েবলে এ থেকে জেড পর্যন্ত, আর তারপর হচ্ছে নাম্বার আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। মানে যে কোনো লেটার, যে কোনো নাম্বার, তারপর আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। এবং লাস্ট যেটা আমি এখন বুঝাতে চাইলাম সেটা হচ্ছে কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ বলতে কি বোঝায়, ইংরেজিতে কেস কয় প্রকারের? ইংরেজিতে কেস হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে লোয়ার কেস, একটা হচ্ছে আপার কেস। মানে হচ্ছে ছোট হাতের অক্ষর আর হচ্ছে বড় হাতের অক্ষর। লোয়ার কেস, লোয়ার কেস হলো ছোট হাতের অক্ষর, হুম, আর আপার কেস হলো বড় হাতের অক্ষর। তাহলে আমি যদি লোয়ার কেস দিয়ে লিখি এজ, এবং ঠিক সেম ভাবে যদি আমি লিখি AGE এজ, এটা লিখলাম, দুইটার তো একই, তাই না? প্রকৃতপক্ষে দুইটা কি একই? এটা আর হচ্ছে এই যে, দুইটা হচ্ছে একই জিনিস। কিন্তু প্রোগ্রামিং বলতেছে না, দুইটা একই জিনিস নয়, দুইটা আলাদা আলাদা। তাহলে সেটা কি কেস সেনসিটিভ হলো? কেন হলো? কারণ এখানে শুরুতে প্রথম পরের দুটা মিল থাকলেও শুরুতে যে আমরা ইউজ করেছি, এটা হচ্ছে একটা, দেখো একটা আছে আপার কেস, একটা আছে লোয়ার কেস। হ্যাঁ, এটা কি করতেছে, দুটা আলাদা বোঝাচ্ছে প্রোগ্রামে। যদি আমি সরাসরি একটু বুঝে যদি একটু কোডটা লিখে রান করে দেখার চেষ্টা করি তাহলে কিরকম আসবে। ধরো আমি লিখলাম এজ ইজ ইকুয়াল, ধরো 35, and then এজ ইকুয়াল লিখলাম 20। ঠিক আছে, দুইটা দুইটা তো আচ্ছা, এটাতেও যদি 35 লিখতাম তাও হয়তো সমস্যা নেই। লিখলাম 20। এখন যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট, আচ্ছা বুঝতে গেলে, আচ্ছা এটা এভাবে থাক। না, এখন যদি আমি দেখি কাকে দেখবো, এজ কে দেখবো, হ্যাঁ এজ কে দেখবো। এবং যদি আমি কোডটা রান করি, হলো, হ্যাঁ কোডটা যদি এখন আমরা রান করি তাহলে একটা দেখাচ্ছে 10, একটা দেখাচ্ছে, ও সরি, 10 দেখাচ্ছে আগের লাইনে, এক্স ইকুয়াল টু আমরা 10 লিখেছিলাম, এটা যদি আমরা বাদ দিয়ে দিই। ওকে, তাহলে এটা যদি আমরা রান করি এটা দেখাবে অবশ্যই 35 দেখাবে। কিন্তু ঠিক আছে, এটাকে আমি আপাতত একটু কমেন্ট করে রাখি। কিন্তু এখানে যদি আমি এটা যদি চেঞ্জ করে দেই, ছোট হাতে এ যদি দেই তাহলে কি আসবে? যদি আমি দেখতে যাই তাহলে অবশ্যই আমাকে একটা এরর দিবে। কারণ হচ্ছে কি এরর দিচ্ছে, ট্রেস ব্যাক, যেটা হচ্ছে নেম এরর। নেম এজ ইজ নট ডিফাইন্ড। ডিড ইউ মিন এজ? তুমি কি এটা বোঝাতে চাচ্ছ? মানে প্রোগ্রামিং সে বলতেছে যে তুমি যে প্রথমে দিছো এই যে এটা, যে এজ লিখছো তুমি, এটা ডিফাইন করতে পারতেছি না আমি। তার মানে আমার রেফার পয়েন্টার হিসেবে আছে হচ্ছে
এজ, যেখানে আপার কেস ব্যবহার করা হয়েছে। তাহলে বুঝতে পারলাম যে আসলেই পাইথন প্রোগ্রামিংটা হচ্ছে কেস সেন্সিটিভ। তার মানে বড় হাতের ছোট হাতের কি দিলাম সেটা আমাকে বুঝে লিখতে হবে। ওকে, তাহলে ভেরিয়েবলের এই যে নেমিং রুলস আছে, এই নেমিং রুলসটা অবশ্যই আমাকে কি করতে হবে, মুখস্থ করে রাখতে হবে, মাথায় রাখতে হবে অলওয়েজ। ওকে, এটা যখনই আমরা সেই যখনই এই জিনিসটা মাথায় রাখবো, তখনই কোনো একটা ভেরিয়েবল যখন আমি লিখতে যাব, ভেরিয়েবলের নাম যখন লিখতে যাব, তখন এই রুলসটা আমাকে মেনটেন করে ভেরিয়েবলের নামটা লিখতে হবে। ওকে, দেন আসি, কি বলছে, একটা ভেরিয়েবলের নাম পাইথনের কিওয়ার্ড হতে পারবে না। পাইথনে কিওয়ার্ড, কিওয়ার্ড একটা কথা, কিওয়ার্ড হচ্ছে পাইথনের কিছু বিল্ডিং ওয়ার্ড, যেগুলোকে বলা হয় কিওয়ার্ড। পাইথন প্রোগ্রামিংটা এখানে এর ভিতরে আহ, কিছু ওয়ার্ড আছে যেগুলোকে বলা হয় বিল্ডিং ওয়ার্ড, যেমন হচ্ছে ট্রু আছে, ফলস আছে, ইফ আছে, এলস আছে, হুম, তারপরে হচ্ছে ডেল আছে, না সরি ডেল, হ্যাঁ ডেল, ডেল হচ্ছে কিওয়ার্ড। তারপরে হচ্ছে ডু, না হোয়াইল, হোয়াইল আছে, হুম। তো এই জিনিস, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কিওয়ার্ড। এই নামে আমি ভেরিয়েবলের নাম কখনোই রাখতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে অলরেডি এগুলো পাইথনে রিজার্ভ করে রাখা আছে, এই কারণে আমি ব্যবহার করতে পারবো না। বিষয়টা মাথায় মাথায় ঢুকছে? জি স্যার, বুঝতে পারছি। ট্রু, ফার্স্ট, ইফ, ডেল, এগুলো হচ্ছে যে আপনার কিওয়ার্ড। রিজার্ভ কিওয়ার্ড, হ্যাঁ, এগুলো আমরা কখনো ব্যবহার করতে পারবো না। তাহলে এখন যদি আমরা একটু রিজার্ভ কিওয়ার্ড গুলো দেখতে যাই, তাহলে আমরা কিভাবে দেখবো? তো এটা দেখার আগে আমরা কিছু আলোচনা করি, সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং এ আমরা প্রথম থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা শিখলাম ভেরিয়েবল শিখলাম, তাই না? আচ্ছা, ভেরিয়েবল শিখলাম। তারপরে আমি মনে হয় বলছিলাম যে কিছু বিল্ট ইন ফাংশন আছে, যে ফাংশন গুলো ব্যবহার মাঝে মধ্যে আমরা করব। এরকম পাইথনে কিছু, মানে বেশ অনেক কি আছে, লাইব্রেরি আছে। নর্মাল লাইব্রেরি বলতে কি বোঝায়? লাইব্রেরি বলতে কি বোঝায়? লাইব্রেরি বলতে বোঝায় যে অনেকগুলো বইয়ের সমাহার, না? তো ঠিক প্রোগ্রামিং এও লাইব্রেরি বলতে বোঝায় যে অনেকগুলো বিষয়, যেমন ম্যাথ করার জন্য ম্যাথ নামে আলাদা একটা লাইব্রেরি আছে, কারণ ওখানে ম্যাথ রিলেটেড যত কিছু আছে সবকিছু ওর মধ্যে আছে। তারপরে কিওয়ার্ড, কিওয়ার্ড রিলেটেড যত কিছু আছে সবকিছু ওই লাইব্রেরির ভিতরে বিল্ডিং ভাবে দেওয়া আছে। তারপরে যেমন দেওয়া আছে এরকম আরো অনেক লাইব্রেরি আছে, যা হয়তো এই মুহূর্তে আমার কি মাথায় আসতেছে না। যাই হোক, আস্তে আস্তে আমরা শিখবো। তো যে বিষয়টা এখন যেটা আমাদের মাথায় কাজ করতেছে, যে আমরা কি করব, আমরা কিওয়ার্ড, কতগুলো কিওয়ার্ড আছে পাইথনে সেগুলো আমরা দেখব। তো কিওয়ার্ড কি একটা লাইব্রেরি, কিওয়ার্ড কি একটা লাইব্রেরি। তো লাইব্রেরিটাকে দেখতে গেলে আমাকে অবশ্যই কি করতে হবে, লাইব্রেরি। হ্যাঁ, আরেকটা জিনিস, পাইথনে কোনো লাইব্রেরি ইউজ করতে গেলে সেটাকে ইম্পোর্ট করে নিতে হয়। অর্থাৎ বিল্ট ইন ভাবে লাইব্রেরি আমাদের পাইথন আইডিএল এর ভিতরে আছে, সেটাকে ব্যবহার করার জন্য আমাকে ডেকে নিয়ে আসতে হবে, যে তুমি আসো। এই ডেকে নিয়ে আসার পদ্ধতিটাই হচ্ছে ইম্পোর্ট। ডেকে নিয়ে আসার পদ্ধতি কি? ইম্পোর্ট। তো আমি কি ব্যবহার করব, কাকে কাকে ডাকি নিয়ে আসলাম? কিওয়ার্ডকে ডাক দিয়ে নিয়ে আসলাম, যে তোমার মধ্যে কি কি আছে আমি একটু দেখবো, বা তোমাকে নিয়ে আমি এখন একটু কাজ করবো। হ্যাঁ, কাউকে ডাক দিয়ে নিয়ে আসার মানে কি, যে আমি ওকে নিয়ে কিছু একটা করবো, এটাই। তো যদি আমি কিওয়ার্ড, কিওয়ার্ড লাইব্রেরি আমাদের পাইথনের মধ্যে চলে আসছে। তো এই লাইব্রেরির ভিতরে কি কি আছে সেটা আমরা এখানে দেখতে পারবো। যদি আমরা কিওয়ার্ড দিয়ে একটা ডট দেই, ডট দিয়ে 2 থেকে 3 সেকেন্ড যদি আমরা হোল্ড করি, এর ভিতরে কি কি আছে সবকিছু আমাদের সামনে চলে আসবে। তো
এখানে মোটামুটি 4টা অপশন চলে আসছে, অর্থাৎ এই লাইব্রেরি থেকে আমরা 4টা জিনিসই ইউজ করতে পারবো, বা 4টা বই আছে এর ভিতরে, যে এই 4টা বই আমরা পড়তে পারবো। লাইব্রেরির বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা সর্বপ্রথম যেটা দেখবো কে ডাব্লিউ লিস্ট, অর্থাৎ কে ডাব্লিউ বলতে বোঝাচ্ছে কিওয়ার্ড, আর হচ্ছে লিস্ট তালিকা। তো এটাকে আমরা কিভাবে দেখতে পারি? এর আগে যেহেতু আমি বলছি যে পাইথনে কোনো কিছু দেখার জন্য কি ব্যবহার করতে হয়, প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হয়। এই প্রিন্ট ফাংশন ব্যবহার করে আমরা কি করতে পারি? পাইথনে কোনো কিছু দেখতে পারি। তাহলে প্রিন্ট ফাংশনের ভিতরে যদি আমরা এটা লিখে দেই কিওয়ার্ড ডট কে ডাব্লিউ লিস্ট, এটা যদি লিখে দিয়ে যদি আমি রান করি, বুম, দেখো কি দেখা যাচ্ছে, এই চলে আসছে পাইথনে কতগুলো কিওয়ার্ড আছে। কতগুলো কিওয়ার্ড আছে দেখেন, কি কি কিওয়ার্ড আছে? ফলস আছে, নান আছে, ট্রু আছে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, পাইথনে শুধুমাত্র 3টা কিওয়ার্ড আছে যাদের শুরুতে আপার কেস মানে বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়েছে। দেখেন, বাকি সবগুলোতেই ছোট হাতের অক্ষর আছে, কিন্তু প্রথম 3টাতে বড় হাতের অক্ষর। এই 3টা মাথায় রাখতে হবে। অনেক সময় প্রশ্নও করতে পারে যে আসলে পাইথনে যে বিল্ট-ইন কিওয়ার্ড গুলো আছে তার মধ্যে আহ কয়টা কিওয়ার্ডে আপার কেস ব্যবহার করা হয়েছে বা বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়েছে। তখন আমরা কি বলবো? 3টা। একটা হচ্ছে ফলস, একটা নান, একটা হচ্ছে ট্রু। এগুলো হচ্ছে কিওয়ার্ড। তারপরে কি আছে? অ্যান আছে, অ্যাজ আছে, অ্যাজার্ড আছে, অ্যাসিঙ্ক আছে, অ্যাওয়েট আছে, ব্রেক, ক্লাস, কন্টিনিউ, ডেফ, ডেল, এলিফ, এলস, এক্সপেক্ট, except, finally, for, from, global, if, import, যেটা আমরা একটু আগে ব্যবহার করলাম। ইম্পোর্ট কিওয়ার্ডের কাজ কি? কাউকে ডেকে নিয়ে আসা, কোনো একটা লাইব্রেরিকে ডেকে নিয়ে আসা, এটা হচ্ছে ইম্পোর্ট ফাংশনের কাজ বা লাইব্রেরির কাজ। তারপর কি আছে? ইন আছে, ইজ আছে, ল্যামডা, নন লোকাল, নট, যাই হোক, এগুলো সবগুলো যে তোমাকে মাথায় রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে এমনটা নয়। ব্যবহার করতে করতে বুঝে যাবা যে আসলে কোথায় এটা ব্যবহার করতে হবে। ওকে, তাহলে এখন আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আসলে আমার এখানে এই যে কিওয়ার্ড যে একটা লাইব্রেরি আছে, এই লাইব্রেরির মধ্যে আমার কয়টা কিওয়ার্ড আছে? যখন আমি দেখলাম যে যখন আমি দেখলাম এটা, যখন আমি রান করে দেখলাম, তো এখানে তো সবগুলোই দেখাচ্ছে, তাই না? এখানে সবগুলো দেখাচ্ছে, কিন্তু কয়টা আছে সেটা কি দেখাচ্ছে না। সেটা আমাকে গুনে গুনে বের করতে হচ্ছে। হ্যাঁ, গুনে গুনে বের করতে হচ্ছে। তো সেইটা আমার মজার বিষয়। দেখো, এটা যদি আমরা জানতে যাই, কি করলাম আমরা? পাইথন প্রিন্ট ফাংশন ইউজ করলাম। এর আগে যেটা ছিল যে কিওয়ার্ড ডট কে ডাব্লিউ লিস্ট। হ্যাঁ, এটা এটা যদি আমি রান করি তাহলে আমাকে সমস্ত কিওয়ার্ড গুলো দেখাবে। কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, খুব সুন্দরভাবে কিওয়ার্ড গুলো দেখাচ্ছে। আমরা একটু দেখবো যে এর ভিতরে কতগুলো কি আছে, কিওয়ার্ড আছে। তাহলে আমি কি ব্যবহার করব? লেন ব্যবহার করব। লেন অবভিয়াসলি একটা ফাংশন, যেটা ব্যবহার করে আমরা এর ভিতরে কতগুলো সংখ্যা আছে এর পরিধিটা জানতে পারবো, যে কতগুলো আহ, জিনিস আছে এর ভিতরে। এটা যদি আমরা এখন একটু রান করি তাহলে দেখাবে খুব সুন্দরভাবে। দেখো, 35টা আছে। এর টোটাল গুণে দেখো, এখানে 35টাই পাবা তুমি। ঠিক আছে? তাহলে কিওয়ার্ড কয়টা পাইথনে টোটাল কিওয়ার্ড হচ্ছে 35। টোটাল কিওয়ার্ড কয়টা? 35টা। তো এই যে রিজার্ভ কিওয়ার্ড যে আছে, এই যে কিওয়ার্ড গুলো, হ্যাঁ, এই কিওয়ার্ড যতগুলো কিওয়ার্ড আমি দেখলাম, এই কিওয়ার্ড যতগুলো আমি দেখলাম যতগুলো কিওয়ার্ড আমি দেখলাম, এই কিওয়ার্ড গুলো আমি অবশ্যই ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। বুঝা গেছে বিষয়টা? ওকে, দেন আমরা যদি ভেরিয়েবল নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করি, তাহলে এরকমটা তো আমরা কখনোই করতে পারবো না। যেহেতু আমরা দেখলাম এর আগে ট্রু নামে একটা ভেরিয়েবল আছে, এটার ভিতরে যদি আমি রাখি 50 বা 40 রাখি, যদি প্রিন্ট করি, হ্যাঁ, যদি প্রিন্ট করি টি আর ট্রু,
এটা একটা কিওয়ার্ড, যদি আমরা এটাকে দেখতে যাই আসলে আমরা রাখতে পারবো পারি কিনা। তাহলে কি আসতেছে, দেখাচ্ছে ক্যান নট অ্যাসাইন টু ট্রু, মানে হচ্ছে ভেরিয়েবলের নাম কখনোই আমি কিওয়ার্ড দিয়ে ব্যবহার করতে পারবো না। খুব সুন্দর একটা মজাদার জিনিস, তাই না? হ্যাঁ, অবশ্যই আমরা ব্যবহার করতে পারবো না। কিন্তু এই যে আমরা কেস সেনসিটিভ নামে একটা জিনিস শিখেছি, আমরা যদি ছোট হাতের টি ইউজ করি তাহলে কি হবে দেখেন, বলেন দেখি আপনারা। এটা যদি আমি প্রিন্ট করি এখন, অবশ্যই আমি দেখতে পারবো যে আসলে আমার এই ট্রু ট্রু এ কি করতেছে, পয়েন্ট করতেছে কাকে, 40 কে পয়েন্ট করতেছে। যদি রান করি অবশ্যই আমি প্রিন্ট ট্রু ইজ ইকুয়াল টু 40 দেখতে পাচ্ছি। দেখেন এখানে 40। বোঝা গেছে বিষয়টা? ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।